আমি যখন ঘুম ঘুম চোখে আধ ঘুম অবস্থায় শুয়েছিলাম, তখন হঠাৎ করে লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্পদ, আমার মান সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 14 বছর। এছাড়াও অন্ধকার রাত আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ করছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার ওখানে তার বিশাল বড় দিল, তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। তারপর লাইট অন করে আমি দেখতে পেলাম আমার মামা আমার সাথে। তারপর আমি কান্না করতে করতে বললাম, মামা আপনি কেন আমার সাথে এমন করলেন? আমি মামিকে সব বলে দিব। তখন মামা বলল, তোর মামি সব জানে, আর তোর মামি আমাকে খুশি করতে পারে না, কারণ সে অসুস্থ। এই বলে মামা আমাকে আবার শুরু করল, বন্ধুরা সম্পূর্ণ গল্পটা শুনলে আমি শিওর বলতে পারি তোমার পানি চলে আসবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, প্লিজ অন্তত আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনো। তাহলে আর কথা না বাড়িয়ে পুরো ঘটনাটা তোমাদের বলি। বন্ধুরা, আমার নাম ইসরাত জাহান নীলা। বাড়ির সবাই আমাকে নীলা নামে ডাকে। আমার বাড়ি কুমিল্লাতে। এখন আমার বয়স 21 বছর। আমি আজকে তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। ঘটনাটি হয়েছিল আমার নিজের মামার সাথে, যেখানে আমার জীবনের সর্বপ্রথম এত বড় সর্বনাশ করেছিল আমার মামা। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাই। 2 সপ্তাহের জন্য গ্রীষ্মের ছুটি পেয়েছিলাম। মামার বাড়িতে অনেক মজা করা যাবে এই ভেবে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। খুব আনন্দ হবে সেখানে, তাই মনে মনে খুব উল্লসিত ছিলাম। অন্যান্য সময় মামার বাড়ি গিয়ে বেশি দিন থাকতাম না। আমরা মামা মামি, আমি এবং আরও অন্যরা সবাই মিলে খুব আনন্দে দিন কাটত। খুব মজা হতো সেখানে। যাই হোক, প্রথম দিন মামার বাড়িতে খুব আনন্দ উল্লাস করে আমি যখন রাতে শুতে যাব, ঠিক সেই সময় মামা আমাকে ডাক দিয়ে বলল, মা নীলা, তোর মামি খুব অসুস্থ। জানি না কি হয়েছে। সকাল থেকে মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে। বিছানা থেকে উঠতেই পারছে না, আর এদিকে আমি সারাদিন কাজ করে এসেছি। আমার শরীরটা ম্যাজম্যাজ করছে। গত পরশু আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম। কবিরাজ আমাকে এই তেলটা দিয়ে বলল যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে ঘুমাবেন। তবে তেলটি যাকে দিয়ে দেবেন তাকে বলবেন অবশ্যই তেলটি যেন প্রথম এসে নাক দিয়ে শুঁকে নেয়। তারপর সে আপনার এখানে তেলটি দিয়ে যাতে খুব ভালোভাবে মালিশ করে দেয়। মা নীলা, গতকালকে আমি তোমার মামিকে দিয়ে এইভাবে তেলটা মালিশ করে নিয়েছিলাম। কিন্তু আজকে তো আর পারতেছি না, কারণ আজকে তোমার মামা খুবই অসুস্থ। এখন তুমি যদি কিছু মনে না করো, তাহলে দয়া করে আমার এখানে তেলটি দিয়ে একটু মালিশ করে দাও। পিছন দিকে তো আর আমি একা একা মালিশ করতে পারি না। তাই তোমার সহযোগিতা আমার খুব প্রয়োজন। মামার মুখ থেকে এরকম ধরনের করুণ কথা শুনে আমি মামার এখানে এই তেল দিয়ে মালিশ করতে রাজি হয়ে গেলাম। কোনো দ্বিধা করলাম না, কারণ সে তো আমার আপন মামা। তারপর আমি যখন মালিশ শুরু করতে যাব, তখন মামা বলল, মা নীলা, সর্বপ্রথম তুমি এই তেলটাকে আগে শুঁকে নাও। তারপর 2-3 মিনিট পর কবিরাজ মশাই বলেছেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি মামার কথা অনুযায়ী তেলটাকে কিছুক্ষণ শুকলাম। শুকার সাথে সাথে আমি অনুভব করলাম যেন আমার সমস্ত মাথা ঝাঁকি দিয়ে উঠেছে, সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিছু মনে করিনি। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার। এরপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। এরপর মামার পিছনের দিক থেকে, মানে যে জায়গায় ব্যথা অনুভব করে, সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে। মামা বললা, মা নীলা, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথা থেকে? আমি বললাম, মামা, আমার বাবারও এরকম ধরনের ব্যথা হতো। আমি ছোটবেলায় বাবাকে এভাবে মালিশ করে দিতাম, আর বাবাও অনেক আরাম পেত। আসলে আমি বাবার কাছ থেকেই এরকম সুন্দর করে মালিশ করা শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল আর বলল, খুব ভালো। আচ্ছা ঠিক আছে নীলামা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও, আমিও তোমার মালিশ পেয়ে অনেক আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে। মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর মামার ওখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম, কারণ মামা আমার খুব প্রশংসা করছিল।
আমার দুষ্টু বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি। মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয় তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাই আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মামাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে মামাকে প্রায় ১০-১২ মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল। মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা একটা চক্কর মেরে উঠতেই আমি মামার ওখানে শুয়ে পড়লাম। তারপর যে কি হলো আসলে আমার কোনো জ্ঞান ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারিনি। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল যে কারণে ১০-১২ মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খারাপ কিছু করেছে আর আমার নিচের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না তখন কি করব। হঠাৎ করে আমার এরকম অবস্থা কি করে হলো? যাই হোক, মামা আমাকে অনেক আদর করত আর অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই। কিন্তু মামাকে তো আমি কখনো সন্দেহ করতে পারি না। সে তো আমার বাবার সমতুল্য। আমার বাবার চাইতেও আমার মামা আমাকে অনেক বেশি আদর করত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন মামাকে তেল দিতে গিয়েছিলাম, মানে মালিশ করতে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি মামাকে মালিশ দিচ্ছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে শুয়ে আছি আর মামা মামার রুমে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমি সঠিকটা আন্দাজ করতে পারছিলাম না। মনে করতে পারছিলাম না রাতে ঘুমানোর পূর্বে আমার সাথে কি হয়েছিল। আমি সেটা ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া তখন আমার বয়সও ছিল খুবই কম। মাত্র ১৪ বছরের মাথায় আমার এত কিছু বোঝার ক্ষমতাও ছিল না। আমার মামার বাড়িতে আমি প্রায় ১৭ দিন ছিলাম। ১৭ দিনের মধ্যে আমার সাথে ১৭ দিনই এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথম দিন তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেটা কোনো দুঃস্বপ্ন দেখেছি, বা রাতের বেলায় আমার স্বপ্নে কিছু হয়েছে যে কারণেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনেও আমি দেখলাম আমার একই অবস্থা। আর আস্তে আস্তে মামির শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রতিদিনই মামা আমাকে দিয়ে এভাবে প্রথমে মালিশ করানোর নামে এই তেল নাকে শুকাতেন। তারপর কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেলতাম আর কিছুই বুঝতে পারতাম না। তারপর আমার সাথে অদ্ভুত ধরনের কিছু হতো। আমি সকালে কিছু বলতে পারতাম না, মনে করতে পারতাম না। শুধু এটুকুই বুঝতে পারতাম যে রাতে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করেছে, তা আমার এলোমেলো অবস্থা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রায় ৮-১০ দিন হয়ে গেল। প্রতিদিন আমি এভাবে মামাকে তেল মালিশ করতে যাই, তারপর আমার জ্ঞান চলে যায়। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি করা যায়? আর তখন তো আমি খুব ছোট ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অবস্থা একেবারে খারাপ। আমার সব কিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো। আজকে আমি দেখব কে আমার সাথে এরকম করে। কার এত বড় সাহস? আর তাছাড়া মামার বাড়িতে মামা আর মামি ছাড়া অন্য কেউ তো নাই। তাহলে আমার সাথে কে এরকম আচরণ করে? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাতের বেলায় মামা যখন আমাকে ডাকল তার ওখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য, তারপর মামা যখন বলল তেলটা আগে শুকে নিতাম, আমি একটু চালাকি করে আমার নাকের ভেতরে তুলা দিয়ে দিলাম। এমনভাবে তুলা লাগিয়েছিলাম যাতে ওই ওষুধের যে পাওয়ার ওষুধের ক্ষমতা সেটা আমার নাকের ভিতর দিয়ে কখনো আমার ভিতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে আমি আর অজ্ঞান হব না। তাহলে আমি বুঝতে পারব প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে ওঠে। মনের মধ্যে অনেক রাগ, আমার অগোচরে সে আমার এত বড় সর্বনাশ করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সে দিন যখন মামার ওখানে তেল দিয়ে মালিশ করতে যাই, তখন আর আমি অজ্ঞান হইনি, কারণ এই তেলের মধ্যে যে গ্যাসটা ছিল সেটা আমার ভেতরে ইফেক্ট করতে পারেনি। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে আমাকে শুইয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুইয়ে তারপর চলে গেল।
তাহলে সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারা রাত জেগে থাকব। দেখব আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয় তাহলে? বন্ধুরা, ভিডিও মাঝখানে তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য রাত জেগে খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মামা তো আমাকে কিছু করল না, তাহলে কে আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পরেই দেখলাম আস্তে আস্তে কি যেন দরজা খুলল। দরজা খুলে আমার কাছে আসল। আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটা ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার মান সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 14 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে, ভয় আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তার একটু দিবে, তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আমি আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়লাম। অর্থাৎ আমার নিজের মামা আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে করে আমাকে খুব তিরস্কার করতে শুরু করলাম আর খুব দুঃখ প্রকাশ করলাম। মামাকে বলতে লাগলাম, তুমি আমার আপন মায়ের ভাই আর তুমিই আমার সাথে এরকম কাজটি করবে তা আমি কল্পনাই করতে পারিনি। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথাটা নিচু করে আমার ওখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল। মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগল। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মা নীলা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছ কেন? মামার এরকম আহ্লাদের কথা শুনে আমার কাছে আরও বিরক্তিকর লাগছে। এক পর্যায়ে আমি মামাকে বলতে বাধ্য হলাম যে মামা, তোমার বাহিরে এক রূপ আর ভিতরে আরেক রূপ। তুমি আমার সাথে যা করেছ তা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। আমার কথা শুনে মামা খুব অবাক হয়ে গেল আর বলল, মা নীলা, এসব তুমি কি বলছ? আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন আমি বললাম, আমি যখন ঘুমিয়েছিলাম তুমি রাতে আমার সাথে জঘন্য আচরণ করনি। মামা বলল, কি বলছো নীলা? আমি রাতে তোমার ঘরে যাব কেন? মামার কথা শুনে আমি আরও অবাক হয়ে যাই। ভাবলাম কি হচ্ছে আমার সাথে? আমি স্পষ্ট যেখানে মামাকে দেখতে পেলাম, সেখানে মামা এখন অস্বীকার করছে। আজকে তাহলে পুরো বিষয়টি আমি ভালো করে দেখব। বরাবরের মতো যখন রাত হল তখন আমার সাথে সেই রকম ধরনের ঘটনা ঘটতে যাবে। সেই মুহূর্তে আমি আমার রুম থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে ঢুকছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম। লোকটি যখন আমার রুমে গিয়ে প্রবেশ করল, তখন আমি খুব তাড়াহুড়া করে মামার রুমে চলে গেলাম। মামা রুমে চলে গিয়ে দেখি মামা তার রুমে ঘুমিয়ে আছে। তখন আমার মনের ভিতর অনেকটা ভয় কাজ করছিল। ভাবলাম আমাকে আমি নিজের চোখে দেখে আসলাম, আর মামা তার রুমে ঘুমিয়ে আছে, তাহলে সেই লোকটিকে দেখতে তো হুবহু আমার মামার মতোই দেখা যায়। ঘটনাটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার মামাকে ঘুম থেকে গিয়ে ডেকে তুললাম আর পুরো ঘটনাটি আমাকে বিস্তারিত বললাম। তারপর মা বলল, মা নীলা, এই জন্য তুই আমার সাথে এরকম ধরনের আচরণ করতি, তাই না? আমি বললাম, হ্যাঁ মামা। মামা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারল। বোঝার পর মামা বলল, আগামী কালকে আমি তোমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে যাব। হয়তো তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করছে। পরের দিন সকালে মামা এক কবিরাজ বাবার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা আমাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর আমার মামা বলল, তোমার ভাগ্নের সাথে এক দুষ্টু জিন বসবাস করে এবং প্রতিদিন রাতে তার সাথে খুব বাজে আচরণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমার ভাগ্নের সাথে এই ঘটনাটি ঘটায় তোমার রূপ ধরে।
তারপর কবিরাজ বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর মামা বলল, কবিরাজ বাবা আমাদের এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি 7 দিন চিকিৎসা করে তাকে ভালো করে ফেলতে পারব। তুমি তোমার ভাগ্নিকে 7 দিন ফজরের নামাজের পরপরই অন্ধকার থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। তারপর পুরো 7 দিন চিকিৎসা করার পর আমার মধ্যে আর এরকম ধরনের কোনো কিছু লক্ষণ আমি দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল, তাবিজটি অনেক শক্তিশালী ছিল বটে। যতক্ষণ এই তাবিজ ছিল ততক্ষণ আমার মধ্যে কোনো অপশক্তি আর কাজ করতে পারিনি। বন্ধুরা, তোমাদের দোয়ায় এখন আমি পুরোপুরি সুস্থ, এখন আমি খুব ভালো আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, পৃথিবীতে হয়তো এরকম কিছু অদ্ভুত ব্যাপার আছে, যে ব্যাপারগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের কিছুই করতে পারে না। এরা এক ধরনের অপশক্তি, হয়তো এটাও বিধাতার কোনো এক সৃষ্টি, যা কোনো না কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো এসব বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য মনে করে এড়িয়ে চলি, কিন্তু বাস্তবতা যে কখন কার জীবনে কোনটা সত্য হয়ে দাঁড়ায় তা কখনো বোঝা যায় না। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত প্রত্যেকটি ছোটখাটো বিষয়ে সিরিয়াস ভেবে নেওয়া। তাহলে হয়তো আমাদের জীবনে এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এমন নতুন গল্প উপহার দিব। তাই তোমাদের দুটি পায়ে ধরে অনুরোধ করছি, তোমরা যদি এরকম ধরনের মজার মজার গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা বলি। আমার নাম মানিক, 18 বছর বয়স। কুমিল্লা জেলার রেখিল্লা এলাকার থাকি। আমার জীবনে একজন মাত্র মানুষ, আর তিনি হচ্ছেন আমার মা। আমার বাবা বেঁচে নেই। আমার যখন 6 বছর তখন আমার বাবা মারা গেছে। শুধু আমার কথা ভেবে মা আর বিয়ে করেনি। যাই হোক, আমার মায়ের পরিচয়টা তোমাদের দেই। 39 বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা। তাও যেমন তেমন নয়, বাংলাদেশের খুব পরিচিত একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ স্কলাস্টিকার শিক্ষিকা আমার মা। আমার মা প্রচণ্ড স্মার্ট একজন নারী। সব কাজে সে পারদর্শী। আমিও ওই কলেজেই পড়ি। মা একসাথে বাসার ও কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছে সফলতার সাথে। পৃথিবীতে আমার কাছে আমার মার চেয়ে সৌন্দর্যময় নারী আর একটাও নেই। আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি, কিন্তু মার যতটাই প্রকাশক সৌন্দর্য, তাতেই বলছি মার চেয়ে বেশি মার কেউ পাবে না। গত সপ্তাহে মার কাছে সব মিলিয়ে 4টি প্রপোজাল এসেছে বিয়ের। কিন্তু মা সবাইকে একই কথা বলে যে, আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না। আমি মার ভালোবাসায় পাগল, আর আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারি না। এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলতাম না। আমি ছোট থেকেই খুব শার্প। ক্লাস 1-এ ভর্তি হবার পর আমরা মা ছেলে কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে। যদিও এটা মা আর আমি প্ল্যান করে করেছি, কারণ আমাদের খুব মজা লাগত। মাকে এখনও দেখতে 20, 22, 23 বছর বয়সী মনে হয়। মা সব সময় 3 পিচ পরে। তবে তা হাতা কাটা বা ফুল হাতা এক এক সময় এক এক রকম, তবে খুব টাইট নয়। এতেই মাকে দেখে যে কোন পুরুষ পাগল হতে বাধ্য। মা প্রতিদিন আমাকে নিজেই গাড়িতে করে কলেজে নিয়ে যায়। আমাদের একটা হোয়াইট স্কোডা গাড়ি আছে, সেটা মা নিজেই ড্রাইভ করে। মা বাসায় কাজ করার সময় কোমরে ওড়না বেঁধে কাজ করে। আমাদের ঘটনা শুরু হয় খুব সাধারণভাবে এবং পুরো প্রাকৃতিক উপায়ে এবং অ্যাক্সিডেন্টালি। একদিন আমি একটা অঙ্ক বুঝার জন্য মার রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনি, ও দুজনেই অবাক হয়ে গেলাম। কারণ মা মাত্র গোসল করে বের হয়েছে আর শুধু টাওয়াল পরা ছিল। আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারিনি। চোখ মার উপর থেকে সরছে না, কিন্তু লজ্জা পেয়ে মার চিৎকারে আমিও একটা চিৎকার দিয়ে বেরিয়ে আসি। এসে বাহিরের দরজার পাশে দাঁড়িয়ে বলি, শরিমা, আমি একটা অঙ্ক বুঝতে এসেছিলাম, পরে বুঝে নিব। এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই মার দেখা এই পলকে সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না। হঠাৎ বুকটা ধরফর করছে। চোখ পড়ল প্যান্টের দিকে।
আমি ভয় পেয়ে গেলাম। দেখি প্যান্ট ফুলে ঢোল হয়ে আছে। আমার মন ভাঙচুর হয়ে যাচ্ছে মাকে এমন আবেদনময়ী রূপে দেখে। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। ঘুম ভাঙতে দেখি তখন সন্ধে হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। সামনে মা পড়ে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সবজি কাটছে। আমায় দেখে হাতে ইশারায় পাশে বসতে বলল। আমি বসলাম। মা একটা হাতাকাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল। সুন্দর লাগছে, কিন্তু মার চেহারা দেখে মনটা ভেঙে গেল। আমার মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি, ছি। হঠাৎ মার ধাক্কায় জ্ঞান ফিরল। কি হলো বাবা? কি ভাবছিস? চুপ করে। না আম্মু, কিছু না। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। আয়, খাবি চল। মা একদম স্বাভাবিক হয়ে আছে। হয়তো নিজেও লজ্জা ঢাকছে। আজ আমায় খাইয়ে দিবে মা? মা আমার দিকে এক পলক অপরূপ দৃষ্টি করে চেয়ে বলল, আয় কাছে আয়। আমি হাত বাড়ালাম, কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে নিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না হঠাৎ এমন কেন করল। কারণ বড় হয়েছি বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি। এজন্য অবাক লাগছে। মা বলল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি মা, আমি বড় মানুষ হয়ে দেখাব। তুই বুঝছিস না। আমি চাই না তুই টাকা পয়সা কামানোর জন্য জীবন পানসে করিস। মানে? মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি। টাকা এমনি আসবে। ও আচ্ছা। মা আমাকে খাইয়ে দিল। এমন মার প্রতি রাতে কি নাকি ভেবেছি আমি, ছি। ভেবেই খারাপ লাগছে। আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে। সারারাত নিজেকে দুষেছি আমি। 3 দিন মন খারাপ ছিল। এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা কইল, কোনো কারণে তোর কি মন খারাপ? না মা। মা আর কিছু কইল না। পরদিন আমার ক্লাস ছিল না। মা তার কাজে চলে গিয়ে হঠাৎ ফোন করল। ওহ বাবা, গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় মেলতে ভুলে গেছি। একটু নেড়ে দে প্লিজ। আচ্ছা মা। আমি মার রুমে গেলাম। গিয়ে বালতি নিয়ে ছাদে যাই। নাড়তে গিয়ে প্রথমে ছিল কামিজ, তারপর সালোয়ার। এরপরে বাকিগুলোও দেখি। দেখে আমার বুক ধড়ফড় করতে লাগে। দেখলেই বোঝা যাচ্ছে এটা নামিদামি ব্র্যান্ডের। হাতে তুলতে হাত কাঁপছিল, আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে কি বলবো। আমি হতবিহ্বল হয়ে গেলাম। কারণ পৃথিবীতে 100 মিলিয়নে একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয়, আর তা আমার মার ভেবেই মাথা নষ্ট হয়ে গেল। পাগল হয়ে যাব মনে হয় এমন অবস্থা। আমি কোনোমতে ওগুলো একটা সাইডে নেড়ে দিলাম যেন বাহিরে কারো চোখে না পড়ে। দৌড়ে রুমে এসে পড়ি, ইচ্ছা করছিল একটাবার কাজ করি। কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সরিয়ে নেই। এরপর ইন্টারনেটে দেখতে লাগলাম এসব নিয়ে। দেখি অসাধারণ বিষয়। স্বামী মারা গেলে ছেলেই মায়ের দায়িত্ব নিবে এবং সব খেয়াল রাখবে, তা শারীরিক মানসিক সব হতে পারে, এটা বইতে লেখা। নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে কামবাসনা পূরণ করা সন্তানের দায়িত্ব। আমি কি করব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। উঠলাম মার ডাকে। দেখি মা সামনে দাঁড়ানো। বসল বিছানায়, ও আমার মাথায় হাত বুলিয়ে কইল, ঘুম শেষ হলো? আয় খাবি আয়। আমি উঠে গেলাম ডাইনিং রুমে। মা চা বিস্কিট এনে বলল, চল ছাদে বসি। আমরা ছাদে বসলাম। গিয়েই মা কাপড় দেখে কইল, আমি আজ ভুলেই গেছিলাম। এই রে, আমার ওই কাপড়গুলো কোথায়? আজ কি ধুয়ে দেইনি নাকি? না মা, ওইটা পিছনে আছে। এমনভাবে কইল যেন ছেলের সামনে এগুলো কোনো ব্যাপারই না। মা সব কাপড় তুলে হাতে নিল। মা কইল, গরমের ছুটিতে দিয়ে দিল। বলো কোথায় যাবে ঘুরতে? আমরা তো বাসায় সময় কাটাই না। চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দিই। মা অপলক তাকিয়ে আছে আমার দিকে। কি মা, ভুল বলেছি? মা আমার গালে হাত বুলিয়ে কইল, কোনো ভুল বলিসনি বাবা। তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। লাভ ইউ বেবি। বলেই মা আমায় বুকে জড়িয়ে ধরল। এটা অবশ্য সব সময় হয়। কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মার গায়ে। এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম না। তো পরদিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে। আমি দেখলাম মা আজ ওড়না পরেইনি। আর ঝাড়ু দেওয়ার সময় একটু ঝলক দিচ্ছে। আমি জানি না কেন চেয়ে চেয়ে মাকে দেখছিলাম। হঠাৎ একবার আমিও মার দিকে তাকালাম, মাও তাকালে, চোখাচোখি হল। আমি খুব ভয় ও লজ্জা পেয়ে গেলাম। মা না জানি কি ভাবছে। আমি আর তাকালামই না।
ভয়ে ভয়ে আছি কি যেন বলবে আমাকে। এমন সময় কাজ শেষ করে এসে মা পাশে সোফায় বসল, আমার গা ঘেঁষে আমার কাঁধে হাত রেখে। আমি ভয়ে কাঁপছিলাম। মা কইল, আরে কি দেখছো এসব? চলো রেসলিং দেখি। তুমি দেখো না? আমি অবাক হলাম। মাও রেসলিং দেখে ছেলে হয়ে। আমি মাথা নেড়ে না কইলাম। মা কইল, বিয়ে ম্যান। এ যুগে রেসলিং দেখো না তা হয়? দাও রিমোট দাও। মা রিমোট নিয়ে চ্যানেল পাল্টে রেসলিংয়ে দিল। আন্ডারটেকার আর ট্রিপলিচের খেলা চলছিল। মা এত মজা করে দেখছিল যে আমিও কেমন ঘুলে মিলে গেলাম। হঠাৎ করে আমায় কইল, তোমার কাকে পছন্দ? আমি তো দেখি না। কিন্তু আন্ডারটেকার, এই তো আমার ছেলে। সে খুব জোস। আমি অবাক হয়ে গেলাম। মার প্রতি একটা কৌতূহল হল। মাঝে এনবি ও মার্গারেটের লাইভ হবে এটা বিজ্ঞাপন দিল। আমি মনে করেছি হয়তো মেয়েদের খেলা দেখবে না আমি সামনে থাকায়। কারণ মেয়েরা খেলে ছোট কাপড় পরে। কিন্তু মা আমায় অবাক করে দিয়ে আরও গা ঘেঁষে বসে কইল, এবার মজা হবে। বলেই জুস আর পপকর্ন নিয়ে এলো। আমি উঠে যাচ্ছি লজ্জায়। মা আমায় থামিয়ে কইল, আরে বস। মজা হবে এদের খেলায়। আমি মার্গারেট আর তুই এনিবি, ঠিক আছে? আচ্ছা। খেলা শুরু হলো। দুজন ছোট ছোট সেট পরে এসেছি। মা বেশ মজা করে দেখছে। আমি শুধু মাকে দেখে অবাক হচ্ছি। মাঝে এর দিলে মা তখন আমার দিকে ফিরে আচমকা কইল, তুমি আমাকে বন্ধু মনে করো? আমি হঠাৎ একথা শুনে অবাকই হলাম। অবাক হবার কিছু হয়নি। উত্তর দাও বাবা। আমার আর কে আছে তুমি ছাড়া? তুমিই তো আমার সবকিছু। তাহলে একসাথে মায়ের সাথে ফ্রি হতে সমস্যা হচ্ছে কেন গাধা? এটা জাস্ট খেলা। আসলে ওরা ছোট কাপড় পরা, তাই মা ছেলে একসাথে এসব দেখা। এজন্য লজ্জা লাগছে। মা হাসতে হাসতে শেষ। আরে বোকা ছেলে, আমি না তোর মা? লজ্জা কিসের আমার সাথে? এগুলো অনেক আগের মূর্খ সমাজে চলত। এখন না। শোনো, আমরা মা ছেলে ছাড়া আর কেউ নেই আমাদের জীবনে। আমরা চিল করব না তো কে করবে বলো? মানে? মানে আমরা একসাথে এগুলো দেখলে কিছু হয় না। আর ছোট কাপড় পরার জন্য এমন লজ্জা? কেন, তুই পরিস না নাকি? হুম, পরি তো। আমিও তো পরি, তাতে কি হয়েছে? এসব উল্টপাল্ট কথা বলবি না। পোশাক কখনো মানুষের স্বভাব ঢাকে না। মনে বিষ নিয়ে যদি বুরখা পরে ঘোরা হয় তাহলে বুরখা পরার কোনো মানে হয় না। আমি মাথা নাড়লাম। এরপর খেলা শুরু হলে দেখা শুরু হলো আমাদের। হঠাৎ মা কইল, চল বাজি হবে। আয় দেখি কে জিতে। আজ মার্গারেট জিতবে। আমিও আর লজ্জা না পেয়ে মাকে সঙ্গ দিলাম। আমরা রক্তহীন করা খেলায় শেষে আমিই জিতে গেলাম। পুরো 10,000 টাকা জিতলাম আমি, কিন্তু মা একটুও মন ভারী করল না। বাহ, বেশ টাকা আয় হলো। মাঝে মাঝে এমন হলে বড়লোক হয়ে যাব। তা তো হবেই, তবে জিতলি আমাকে কি খাওয়াবি বল? তুমি কি খেতে চাও মা? তোকে খাবো। আমাকে কিভাবে খাবে? আরে বোকা, এমনি কইলাম। আচ্ছা, আমি ঘেমে গেছি, যাই গোসল করে আসি। মা গোসল করতে গেল। আমি টিভি দেখছি। হঠাৎ শব্দ মার গলার। আমি দৌড়ে যাই মার রুমে। গিয়ে আবার অবাক হয়ে গেলাম। আজ সেদিনের মতো নয়, কিন্তু আজ মাকে সম্পূর্ণ ভিন্নতর দেখলাম। আমি হাঁ করে তাকিয়ে রয়েছি। কিরে, কি দেখিস? অবাক হয়েছিস না? আমি মাথা নেড়ে হা বলি। কিন্তু এত টাইট যে? ও, তুই টাইটের কথা বলছিস? আমি বলছি এটা আমার অনেক আগের জামা। এই জামার বয়স তোর চেয়ে 2 বছর বেশি। কি বলছো এগুলো? ওয়াও। হ্যাঁ ওয়াও। সুন্দর না? নাকি খারাপ লাগছে? খারাপ লাগে তোমার ভূত। একদম পরি লাগে আমার মাকে। কিন্তু আসলেই অনেক দিন বলে টাইট হয়ে গেছে। কেমন যেন লাগছে। যদি কিছু মনে না করো একটা কথা বলি মা? হ্যাঁ বল। তোমাকে টাইট ড্রেসেই ভালো লাগে। কেন যে সবসময় আলখাল্লা পরে থাকো বুঝি না। মডার্ন যুগের এত উপদেশ আমাকে দাও আর নিজে সেকেলে। মনেই হয় না ইংলিশ মিডিয়ামের টিচার তুমি। আমার বদমাইশ ছেলে। আয় বুকে আয়। ইদানিং তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ যে। খুব আদর সোহাগ করছো যে। মা আমায় ছেড়ে দিয়ে মুখটা মলিন করে বাথরুমে চলে গেল। আমিতে ভয় পেয়ে গেলাম। কি বলতে কি বলে দিলাম। একটু পরে মা আবার আলখাল্লা পরে হাতে ওই জামাটা এনে আলমারিতে রেখে ধপাস করে বন্ধ করে নিচে কিচেনে চলে গেল।
আমি কি বলব বুঝতে পারছি না। আমিও পিছনে গেলাম। কইলাম, মা রাগ করেছ? সরি মা। আর এমন বলবো না। মা কথাই বলছে না। আমি পিছনে ঘুরছি কিন্তু মা পাত্তাই দিচ্ছে না। শুধু চোখে পানি ভরে কাজ করছে। কিচেনের জিনিসে রাগ ঝাড়ছে। টেবিলে খাবার দিয়ে মা উপরে যাচ্ছে। তখনই আমি মার পায়ে পড়লাম ও কইলাম, আর কখনো এমন বলবো না মা। ক্ষমা করে দাও। কেঁদো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? মা কেঁদে দিয়ে আমায় জড়িয়ে ধরে কইল, আমিও তো তাই বলছি। তুই ছাড়া আমার আর কে আছে? তোকে আদর সোহাগ করব না গো কাকে করব? তুই তো আমার সব রে পাগল। সরি আর হবে না মা। আমি সবসময় তোকে ভালোবাসি বোকা। আর এমন বলিস না। আমাকে প্লিজ একা করে দিস না তোর বাবার মতো। না মা, আমি তোমার সব কথা শুনব ও মেনে চলব। আমারও সব কথা মানতে হবে তাহলে? মা মুচকি হেসে চোখ মুছে কইল, তাহলে ওই ড্রেস পরে এসো আর আমাকে খাইয়ে দাও। মার মুখে উজ্জ্বল হাসি। মা রুমে গিয়ে 2 মিনিটে চলে এলো ওই ড্রেস পরে। আমি কইলাম, তোমায় একদম ক্লাস 10-এর মেয়ে মনে হয় মা। যে কোনো কাপড়ে বোঝাই যায় না তোমার বয়স 38। মা মুচকি হেসে আমায় নিয়ে বসে খাওয়াল। তারপর আমরা যে যার মতে রুমে গিয়ে ঘুমালাম। এভাবে মা আর আমি আর কিছু না করে ছুটি শেষ করলাম। ছুটির পরে আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবাই নাম দেয়। আমিও নাম দিই গানে। আমরা পারফর্ম করি, অনেকেই অনেক রকম করে। মেয়েরাও পারফর্ম করে ড্যান্সে। হঠাৎ একটা ড্যান্স চালু হয়। দেখলাম কয়েকজন মধ্যবয়সী নারী ঘোমটা দিয়ে স্টেজে উঠল। এরপর গান চালু হতেই ঘোমটা খুললে আমি আকাশ থেকে পড়লাম। মা লিডিং ড্যান্সার আর মারাত্মক লাগছে তাকে। মা একটা হলুদ শাড়ি পরেছে যা মারাঠি স্টাইলে বাঁধা ও নাভি বরাবর। এতেই সবার হৃদ স্পন্দন বাড়িয়ে দিল। সবাই হুররে বলে অনুষ্ঠান শেষ করল। আমার মা এত সুন্দর নাচে তা জানতাম না। ছেলেরা সবাই তো বলছেই, সাথে মেয়েরাও বলছে ম্যাম খুব স্মার্ট। আমার খুব গর্ব হলো এটা শুনে। আমরা বাসায় গিয়ে আমি মার সাথে কথা বলছি না। মাতা দেখে কইল, কি হয়েছে আমার প্রাণ ভোমরার? ইস, আবার প্রাণ ভোমরা বলছে। কখনো তো বলনি নাচতে পারো। আমাকে তো কখনো নাচ করে দেখাওনি। মা আমার কাছে সোফায় বসে গা ঘেঁষে কইল, এই যে মশাই, আপনাকে সারপ্রাইজ দিতেই বলিনি আগে। এখন আপনিও তো অবাক হলেন তাই না? আপনার জন্য এত কিছু করলাম আর আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে হয়। সরি। আচ্ছা, ঠিক আছে। তুমি এত সুন্দর নাচতে পারো আমি জানতামই না, আর কি ড্রেস পরেছ তুমি ওখানে, আমি অবাক। কখনো তো এমন খোলামেলা পোশাকে দেখিনি। খোলামেলা কই? এত মারাঠি স্টাইল আর খোলামেলা কি বলছো? আমাকে কি খুব খারাপ লাগছিল? নাউজুবিল্লাহ। তোমাকে আর খারাপ লাগবে? তা অসম্ভব। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার মা, আর তাকে খারাপ লাগবে? তোমায় মারাত্মক লেগেছে মা। মা আমার গাল ধরে কইল, থ্যাংক ইউ। মা একটা কথা বলি? হ্যাঁ বল। আমাকেও একদিন নেচে দেখাবে প্লিজ মা? তুই আমার নাচ দেখবি? ভালো লেগেছে? খুব। আমি ভাবতেও পারিনি এত সুন্দর নাচো তুমি। আজ সবাই তোমার প্রশংসা করছিল। প্লিজ মা, দেখাবে বলো না? অবশ্যই দেখাবো বাবা। আমার পৃথিবী তুই, আর তোকে খুশি করতে সব করতে পারবো। বল, কি ডান্স দেখবি? যেই কস্টিউম আছে তার বিচারেই যা ইচ্ছা তোমার। আচ্ছা তুই বস, আমি আসছি। বলে মা গেল রুমে। একটু পরে এসে আমায় পুরো চমকে দিল। মা একটা শাড়ি পরেছে, যা ট্রান্সপারেন্ট মেরুন রঙের। ফলে সব উদীয়মান তা দেখে আমি সোফা থেকে দাঁড়িয়ে যাই। মা আমায় এমন উঠতে দেখে কইল, এখন আমি তোর টিচার নই বোকা। দাঁড়াচ্ছিস কেন? আমি কেন বলে দিলাম, তোমায় আজকে সত্যি অসাধারণ লাগছে মা। বলার পর খেয়াল হলো আমি কি কইলাম। জিভ কেটে কইলাম, ওফ সরি মা। আমার ভুল হয়ে গেছে, আর বলবো না এমন পচা কথা। মা আর চোখে একটা চাহনি দিয়ে কইল, আমি কি হই তোর বলতো? আমার মা। তাহলে এমন কেন করছিস? মা নাকি তার সন্তানের কাছে সবচেয়ে সুন্দর হয়। তুইও তো বললি। তো প্রশংসা করতে এত দ্বিধা কিসের? ওই যে ভাষাটা বিব্রত তাই। চুপ করত, কোনো বিব্রত নয়। এদেশীয় ভীত সংস্কৃতি তোর ভিতরে কিভাবে এলো বুঝলাম না। এটা কোনো বাজে শব্দ নয়। যাকে যা লাগে তাই বলা উচিত, বুঝেছিস? চাইলে আরও কিছু বলতে পারিস। আমি ভ্যাবলা হয়ে কইলাম, হ্যাঁ।
কিন্তু মাকে এসব জাতীয় কথা বলা কি ঠিক? মা আমায় হাত ধরে সোফায় বসে কইল, দেখ বাবা, আমি তোর মা। আমায় তুই যা খুশি বলতে পারিস। ভালো লাগলেও বলবি, খারাপ লাগলেও বলবি, তাতে কোনো সমস্যা নেই। এখন তুই যদি আসলে আমায় মা বলে আপন নাই বা ভাবিস, তাহলে আর আমার কি করার? স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানের সঙ্গ কপালে না জুটলে তো আর কিছু করার নেই। আমি বুঝলাম মা মনে মনে কষ্ট পাচ্ছে, আর প্রশংসা করায় মা আমায় বাধা দেয়নি। পশ্চিমা দেশের মতো মা আমায় স্বাধীনতা দিচ্ছে, ভালো তো এমনিতেই বাসে মা। তাই মার মন ভালো করতে কইলাম, ওকে মাই ডিয়ার লাভিং মাদার, লেটস শো মি ইয়োর বেস্ট মুভ। মা হেসে দিয়ে আমায় ধন্যবাদ দিয়ে কইল, লাভ ইউ মাই ডিয়ার। তোর জন্যই বেঁচে আছি আমি। আমায় তুই বুঝিস বলেই আমি পরিণত মা। বল, কোনো গানে নাচব? কাটা লাগা গানে। মা চোখ বড় করে কইল, নুটি বয়। আমি হেরে যাওয়ার মতো মাথা নিচু করলাম। মা আমার থুতনি ধরে তুলে চোখে লাস্যময় হাসি এনে কইল, আমার ছেলে বলবে আর আমি মা হয়ে তা করব না, এটা হতে পারে না। বলেই মা কাটা লাগা গান বাজিয়ে পৃথিবীর সকল সৌন্দর্য নিজের উপর এনে নাচতে লাগল। সে কি মুভ ও স্টাইলে নাচল, কি বলবো। মনে হচ্ছিল যেন আমার গার্লফ্রেন্ড হলেও এমন ভঙ্গিতে নাচত না। পুরোপুরি বোল্ড লাগছে মাকে। আমি দাঁড়িয়ে হাততালি দিলাম ও মাকে গিয়ে সালাম করলাম। মা অবাক হয়ে গিয়ে কইল, কি ব্যাপার? সালাম কেন? কারণ তুমি আমায় এত ভালোবাসো, আমায় এত বিশ্বাস করো তাই। এমন সাজে আমি কখনো ভাবিনি তোমায় দেখব। তাও আবার আমার অন্যায় আবদার রেখে এই বোল্ড সং ড্যান্স করলে। তোমার কি খারাপ লেগেছে মা? মা কইল, এজন্যই তোকে এত বেশি ভালোবাসি রে বাবা। তুই খুব মাসুম আর হনেস্ট আর খুবই কিউট। শোন তাহলে, তুই আমার একমাত্র সন্তান আর একমাত্র সঙ্গী, যাকে নিয়েই আমার জীবন মরণ সব। তোর কাছে খারাপ লাগার কিছু নেই। আমি তোকে ভালোবাসি রে বাবা। আর এমন কেমন বলিস? এটা একদম স্বাভাবিক। আমি চুপ করে রইলাম। মা কয়েক সেকেন্ড আমার দিক তাকিয়ে থেকে কইল, আচ্ছা এখন গোসল করে আসি। মা চলে গেল। আমি আর পিছন দেখার কেমন মনোবল পাচ্ছি না। তবে 10 মিনিট পর হঠাৎ মা ডাক দিল। আমি মার রুমে যেতেই আবারও সেই মুহূর্ত সামনে করলাম। মাকে এরূপে দেখে বুক ধকধক করছে। আমি কিছু বলতে পারছি না, কিন্তু মা আমায় দেখে মোটেও বিচলিত নয়। একটু কড়া কণ্ঠে কইল, বস বিছানায়। আমি কি করব বুঝতে পারছি না। মা এবার আরও একটু কড়া হয়ে কইল, বসতে কইলাম না। আমি চট করে বসলাম। মা আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছে তাতে বেঁধে এসে আমার পাশে বসল। আমি নিচের দিকে মুখ করে আছি। আমার দিক তাকা। আমি তাকালে মা কইল, আমি তোর কি? মা, আমি খেয়াল করছি সেই দিন এমন তোয়ালে পরা দেখার পর থেকে তুই পাল্টে গেছিস। কেন এমন কেন করছিস? আমি সরি মা। আমি আসলে সেদিন একটা অঙ্ক বুঝতে এসেছিলাম। জানতাম না তুমি গোসল করে তোয়ালে পরে বের হয়েছিলে। তাই ঢুকে পড়ি, আর হবে না মা। ভুল হয়ে গেছে। আর একটা কথা বললে একটা চড় মারব। তোকে সারা জীবন এই শিক্ষা দিয়েছি আমি? আমি না তোর মা? তুই ছোট থেকে আমায় এমন দেখেছিস, এখন একটু বড় হয়েছিস বলে আর দেখিসনি। তাতে এমন করার কি হলো? কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি মা। আবার কথা বলে। সন্তান আজীবন মার কাছে ছোটই থাকে, আর তোয়ালে পরে দেখায় কি দুনিয়া উল্টে গেছে? আমায় কি তোয়ালেতে দেখতে এতটাই বিশ্রী? আমি মার মুখে হাত দিয়ে কইলাম, না মা। দুনিয়াবি সবচেয়ে সুন্দর তুমি। যা সব কিছুতেই। তাহলে এত কাহিনী কেন? আমি ভেবেছি তুমি আমায় কি নাকি ভাববে, তাই ভয়ে ছিলাম। শোনো, আমাদের আমরা ছাড়া আর কে আছে যে নিজেদের স্পেসটুকুও নষ্ট করব? তোয়ালে পরে দেখলে কিছুই হয় না বাবা। আয় বুকে আয়। এরপর মা কইল, তোর খিদে লাগেনি? যা ড্রয়িং রুমে বস। আমি আসছি। আমি অপেক্ষা করছি। মা এলো কিচেনে। রান্না করছে আর গুনগুন করে গান গাইছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। পিছন তাকিয়ে দেখে আমি হাত সরিয়ে নিই। মা মুচকি হেসে আমার হাত ধরে গান গাইতে থাকল। আমিও হাত দিয়ে জড়িয়ে ধরে কইলাম, কি ব্যাপার? মনে এত খুশি? আমার জীবনে এমন একটা ছেলে থাকলে খুশি হব না? বল, কি খাবি? স্যুপ। আচ্ছা যা, টিভি দেখ। আমি আসছি স্যুপ নিয়ে। আমি বসে টিভি দেখছি। মা স্যুপ এনে আমায় খাইয়ে দিল ও নিজেও খেল। আচ্ছা, আমার কিছু শপিং করতাম। তুই থাক একটু বাসায়। আমি চলে আসব তাড়াতাড়ি। মা শপিং করতে চলে গেল।
এলো অনেকগুলো ব্যাগ নিয়ে। সব নিয়ে সোজা রুমে রেখে এলো। কি কিনলে? এমনি কিছু জিনিস। মা এড়িয়ে গেল। বুঝলাম হয়তো নিজের কাপড় কিনেছে, তা তো আর ছেলেকে দেখানো যায় না। যাই হোক, পরদিন কলেজে যাওয়ার জন্য গাড়িতে বসে আছি মার জন্য। মা গেট লাগিয়ে যখন গাড়িতে এলো তখন আমি আকাশ থেকে পড়লাম। মা একটা হলুদ ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে ম্যাচিং ব্লাউজের সাথে। মনে হলো আমি আকাশ থেকে পড়লাম মাকে এমন রূপে দেখে। মা আমার চেয়ে থাকা দেখে কইল, কি হলো, এমন তাকিয়ে আছিস কেন? তুমি অনেক পাল্টে গেছো মা। মুচকি হেসে কইল, এটা কি তোর খারাপ লাগছে? আরে না না, আমার কাছে উল্টো ভালো লাগছে। মা চোখ কুঁচকে কইল, ভালোটা আবার কেন? আমিও চাই তুমি নিজের জীবন সাজাও, ভালো ও খুশি থাকো। পোশাকটা না হয় তারই শুরু। মার মুখে উজ্জ্বল গর্বের হাসি। আজকে অসাধারণ লাগছে মা। আমি ভাবছি এখন থেকে শাড়ি পরব। ভালো ডিসিশন, কিন্তু শুধু শাড়ি কেন? এমনি না হলে আর কি পরা যায় বলতো? মা আমাকে জিজ্ঞেস করছো? মা কাকের মতো আশেপাশে তাকিয়ে কইল, আর কাউকে দেখছিস গাড়িতে? না মানে একজন মা তার ছেলের সন্তানের কাছে পোশাকের সিদ্ধান্ত চায়, তাই কইলাম। বাংলাদেশে এটা স্বাভাবিক নয় যে। আমার কাছে সবকিছু তুই। তাই আমার কমেন্ট তুই করবি। বল কেমন পরব? সত্যি ফ্রেন্ডলি বলবো? এবার চড় খাবি? সরি সরি বলছি। মা আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মার এই রহস্যঘন তাকানো বুঝি না। ওয়েস্টার্ন? হুম বলেই মা গাড়ি চালাতে লাগল। আধা ঘন্টা গাড়ি চালানোর পর মা আমাকে একটা পার্কে নিয়ে গেল। মা আমার পাশে বসে কথা বলছিল, হঠাৎ মার হাত আমার নিচে দিল। তখন আমার আর বুঝতে বাকি রইল না মা কি করতে চাইছে। আমি বুঝতে পারছিলাম যে মা আমার জন্য পাগল হয়ে গেছে, নিজেকে আর আটকে রাখতে পারছে না।